আমাদের আজকের আলোচ্য বিষয় মতিনন্দীর লেখা কোনি উপন্যাস। উপন্যাসটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দেব। সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো। আশা করছি বিষয়টা খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, প্রথম পরিচ্ছেদ। বারুণী উৎসবকে ঘিরে গঙ্গায় অসংখ্য মানুষের ভিড় জমেছে ও চারিদিকে কাঁচা আমের ছড়াছড়ি। সেই আম সংগ্রহ করতে ব্যস্ত ছিল ছেলেদের দল। আমগুলোরা পরে কম দামে বাজারে বিক্রি করে দেবে। সেদিন গঙ্গায় ভাটা থাকার ফলে কাদা জল অতিক্রম করে স্নান করে ফিরতে হচ্ছিল মানুষজনকে। এরপরে যেগুলো আমি বলবো তোমরা মন দিয়ে শোনো, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে বিষ্ণুচরণ ধর ডলাই মলাই করাচ্ছিল। বিষ্ণুচরণ ধর নামক এক ব্যক্তি একটি ছেঁড়া মাদুরের উপর শুয়ে একটি মানুষকে দিয়ে তার শরীরটাকে ডলাই মলাই করাচ্ছিল। তার 3.5 মণ দেহটি দেখে সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা নেওয়া এক লোক মুচকি মুচকি হাসছিল। যে লোকটি মুচকি মুচকি হাসছিল তার পোশাক সম্বন্ধে আর একবার তোমরা জেনে নাও। দেখো, তার 3.5 মণ দেহটি দেখে, মানে বিষ্ণুচরণ ধরের 3.5 মণ দেহটি দেখে এক ব্যক্তি লুঙ্গি, সাদা লুঙ্গি পরা, গেরুয়া পাঞ্জাবি পরা, কাঁধে রঙিন ঝোলা নেওয়া লোকটি ছিল। আর সেই লোকটি কী করছিল? বিষ্ণুচরণ ধরকে দেখে মুচকি মুচকি হাসছিল। বিষ্ণুচরণ ধর বেশ বিরক্ত হলেও মালিশওয়ালাকে নানাভাবে মালিশ করার নির্দেশ দিচ্ছিল। তানপুরা, তবলা, সারেগামা প্রভৃতি বিভিন্ন ভঙ্গিতে মালিশ করিয়ে নিচ্ছিলেন। তাহলে মালিশগুলোর নাম তোমরা মনে রাখবে। তানপুরা, তবলা, সারেগামা প্রভৃতি বিভিন্ন ভঙ্গিতে মালিশ করিয়ে নিচ্ছিলেন। তখনও পর্যন্ত 50 থেকে 55 বছরের মানুষটি হাসছিলেন। সেই গেরুয়া পোশাক পরিহিত 50 থেকে 55 মানুষটি বিষ্ণুচরণ ধরকে দেখে হাসছিল এবং মাসাজ না সঙ্গীত চর্চা হচ্ছিল তা জানতে চাইছিলেন। মানে বুঝতে পারছো তো বিষ্ণুচরণ ধর কতটা রেগে গিয়েছে? এইভাবে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, স্বাভাবিক তাই না? দেখো, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল কতটা, এগুলো নিয়ে প্রশ্ন করেন এবং তাকে গন্ধমাদন হাতি কিংবা হিপোর সঙ্গে তুলনাও করেন। একজন অচেনা ব্যক্তি হয়েও কিন্তু তার সাথে এইভাবে ঠাট্টা তামাশা করছে, এইসব তুলনা করছে। বুঝতে পারছো? বিষ্ণুচরণ ধর প্রচণ্ড রাগে অবাক হয়ে গেল। ঠিক তখনই ওই ভদ্রলোক বিষ্ণুচরণ ধরকে মাথায় একটা চাঁটি মেরে দৌড়ে পালালে ধরতে পারবে কি না সে কথা জিজ্ঞাসা করেন এবং হাত তুলে কাছে আবার ছুটেও যান। লোকটার এই রসিকতায় অনেকে তাকে পাগল ভাবেন। তিনি যে রোজ ব্যায়াম করেন তা বিষ্ণুচরণকে জানান। লোকটার আচরণে বিষ্ণুচরণের রাগ কৌতূহলে পরিণত হয়, কারণ বিষ্ণুচরণ তো শরীরচর্চা করছে। সেই জন্য লোকটার আচরণে প্রথমে রাগ হলেও লাস্টে যখন শুনল যে ব্যক্তিটি ব্যায়াম করে, তখন তার আচরণ তার একটু কৌতূহলে গিয়ে দাঁড়ালো। বিষ্ণুচরণ তাকে জানান যে খাওয়ায় তার বেশি লোভ নেই। তিনি যে খাদ্য তালিকা পেশ করেন তা শুনে লোকটি আরও রসিকতা করে তার ভুঁড়িতে হাত বুলিয়ে দেন। শরীরকে চাকর বানানো যে প্রয়োজন তা নিজের হাতটাকে নামানোর কথা বলে প্রমাণ করতে চান বিষ্ণুচরণ ধর গায়ের জোর প্রয়োগ করেও ব্যর্থ হন। লোকটি তাকে জানান মনের জোরই সব। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে কোনি নামটি ভেসে আসে। তোমরা মোটামুটি এই পরিচ্ছেদটা বুঝতে পেরেছ। গঙ্গার তীরে বারুণী উৎসব হচ্ছে, উৎসবকে ঘিরে অনেক মানুষের ভিড় হয়েছে আর প্রচণ্ড কাদা থাকায়, মানে ভাটা ছিল, সেই জন্য মানুষজনকে হেঁটে হেঁটে আসতে হচ্ছিল। আর সেখানে একটি ব্যক্তি, তার নাম বিষ্ণুচরণ ধর,
একজন মালিশওয়ালাকে দিয়ে মালিশ করাচ্ছিল বিভিন্ন ভঙ্গিতে, তখন তাকে এক ব্যক্তি দেখে, তার নাম ক্ষিতিশ সিংহ। দেখে নানান ঠাট্টা ইয়ার্কি করে। তো এই ঠাট্টা ইয়ার্কির মধ্য দিয়ে তারপরে আমরা জানলাম কি গঙ্গার তীর থেকে ভেসে আসছে কোনি নাম, তাই তো। এবার আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদ দেখো, গঙ্গায় ভেসে যাওয়া একটা আম পাওয়ার জন্য 3 জন সাঁতরাচ্ছিল। আরও 2-3টি ছেলে তাদের উৎসাহ দিচ্ছিল। 3 জনের একজন একটু এগিয়ে যেতেই কোনি নামের একটি চিৎকার ওঠে। প্রথম জনের স্পর্শে আমটা আসার আগে পিছন থেকে তার পা টেনে ধরা হয়। ততক্ষণে পিছনের একজন আমটা ধরে ফেলে। এই ঘটনায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। সে 3 জন আমের জন্য মারামারি করছিল। তাদের মধ্যে কোনি নামের একটি মেয়ে ছিল। প্রবল লড়াই করে ভাদু নামের ছেলেটির হাত কামড়ে দিয়ে সে আম কেড়ে নেয়। ইতিমধ্যে লোকটি স্নান সেরে নেন। বিষ্ণুধর জলে নামেন এবং জানতে চান শরীরকে কিভাবে চাকর বানানো যায়। এ বিষয়ে কথার মধ্যে লোকটির মনে আপনা থেকেই কোনি নামটি উচ্চারিত হয়। মিনিট 15 পর তিনি হেঁটে নিজের বাড়িতে পৌঁছান। সংসারে তার লীলাবতী ও 2টি পোষ্য বিড়াল ছিল। বিষ্ণুচরণ ধরেন না এটা। ক্ষিতিশ সিংহের সংসারে তার স্ত্রীর নাম লীলাবতী আর 2টি পোষ্য বিড়াল ছিল। টিউবওয়েলে জল না থাকায় বহু বছর পর লোকটি গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটির নাম ক্ষিতিশ সিংহ। ভেলো নামে একজন হৃষ্টপুষ্ট ব্যক্তি ক্ষিতিশ সিংহের কাছে জানতে চান তিনি ক্লাবের মিটিংয়ে যাবেন কি না। ক্লাবের হরিচরণ মিত্তির সাঁতারুদের চিফ ট্রেনার হওয়ার আশায় সাঁতারু প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে সাঁতারুদের দ্বারাই অভিযোগ এনেছিলেন। এই যে ক্ষিতিশ সিংহ ব্যক্তি, ইনি কিন্তু সাঁতারের ট্রেনার। তিনি একজন ভালো মানুষ, তিনি প্রকৃত ভালো সাঁতারু তৈরি করতে চায় এরকম একজন মানুষ। এ বিষয়ে হরিচরণের সঙ্গে ক্ষিতিশের পূর্বেই বাগবিতণ্ডা হয়েছিল। ভেলো ক্ষিতিশ সিংহের শুভাকাঙ্ক্ষী হিসাবে তাকে মিটিংয়ে যেতে মানা করেছিলেন। ভেলো ক্ষিতিশ সিংহের একজন শুভাকাঙ্ক্ষী এবং তিনি যেতে বারণ করেছে, তার কারণ গেলে কিন্তু তারা অপমান করবে, সেই ভেবেই তিনি ক্ষিতিশ সিংহকে মিটিংয়ে যেতে মানা করেছিলেন। কিন্তু জেদি ও প্রতিবাদী ক্ষিতিশ অপমানিত হওয়ার আশঙ্কা জেনেও মিটিংয়ে যাবেন বলে মনস্থির করেন। ইতিমধ্যে লীলাবতী বাড়ি ঢোকেন। ক্লাব অন্তপ্রাণ ক্ষিতিশ সিংহ সংসার ও ব্যবসাকে, ক্লাবই ছিল ক্ষিতিশ সিংহের প্রাণ, সেই জন্য সংসার আর ব্যবসা সম্পর্কে তিনি ছিল একদম উদাসীন। লীলাবতী একা পরিশ্রম করায় তিনি ক্ষিতিশ সিংহের প্রতি অসন্তুষ্ট ছিলেন। স্বাস্থ্য ও খাওয়া সম্পর্কে ভীষণ সচেতন ছিলেন ক্ষিতিশ। তার এই সচেতনতা তিনি লীলাবতীর উপরে চাপিয়ে দিয়েছিলেন। ক্ষিতিশের খাওয়া শেষ হলে তাদের টেলারিংয়ের দোকান প্রজাপতি নিয়ে কথা ওঠে। লীলাবতী তার নিজের গহনা বন্ধক দিয়ে প্রজাপতির শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন। তাহলে মনে রাখবে, লীলাবতীর একটি দোকান ছিল টেলারিংয়ের, দোকানের নাম কি প্রজাপতি। আর লীলাবতীর স্বামী হলো ক্ষিতিশ সিংহ, আর ক্ষিতিশের স্ত্রী হলো লীলাবতী। আর ক্ষিতিশের একদম সংসার ব্যবসার প্রতি কোনো মন নেই, শুধু সেই সাঁতার ক্লাব এগুলো নিয়েই তার দিন কাটে। তাই দোকানের জন্য একটা বড় জায়গা খুঁজছিলেন লীলাবতী, যার খোঁজ পান হাতিবাগানে। খাওয়ার পর ক্ষিতিশের একটু থালায় লীলাবতী ভাত খেতেন। ক্ষিতিশের প্রতিবাদেও কোনো ফল হয়নি। ক্ষিতিশের শোয়ার ঘরে কয়েকটি সাংসারিক জিনিসের পাশাপাশি সাঁতার শেখার ট্রেনিংয়ের কিছু জিনিসও ছবি ছিল। তক্ত বসে শুয়ে ঘুমানোর আগে একটা ফনাতোলা কেউটের মতো হিলহিলে কাদায় লেপা সরু দেহ ক্ষিতিশের চেতনায় ফুটে ওঠে। তার মুখে অস্পষ্ট উচ্চারিত হয় কোনি। সেই কোনি নামটি ভুলতে পারছে না ক্ষিতিশ সিংহ। কোনি কিভাবে আম কেড়ে নিয়েছিল, চারিদিক থেকে কোনির নাম কিভাবে উচ্চারিত হচ্ছে, এই সমস্ত কিছুই ক্ষিতিশ সিংহের মনে পড়ছে। এবার আমরা পড়ব তৃতীয় পরিচ্ছেদ। আমরা জানব, দেখো, জুপিটার সুইমিং ক্লাবের সভায় ক্ষিতিশ সিংহ সহ 8 জন উপস্থিত ছিলেন। তাহলে কোন সুইমিং ক্লাব? জুপিটার সুইমিং ক্লাবের
সভায় ক্ষিতিশ সিংহ সহ 8 জন উপস্থিত ছিলেন। ক্লাবের নতুন প্রেসিডেন্ট বিনোদ ভর সম্পাদক ধীরেন ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ক্লাবের নতুন প্রেসিডেন্টের নাম কি? বিনোদ ভর সম্পাদক ধীরেন ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেগুলো বলতে। হরিচরণ মিত্তির জানান যে ক্লাবের যেসব সাঁতারু অর্থাৎ শ্যামল, গোবিন্দ, সুহাস, অমিয়া এবং বেলা নানান প্রতিযোগিতায় ক্লাবের যারা মুখ উজ্জ্বল করেছে, ক্ষিতিশ সিংহ প্রশিক্ষক হিসাবে তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি। তার এই অভিযোগগুলি প্রায় সকলের সমর্থন জানান। বধূ চ্যাটুর্যে রসিকতা করে ক্ষিতীশকে তীব্র অপমান করে বলেন যে তিনি নাকি সাঁতারই জানেন না, অথচ হরিচরণ অলিম্পিকে গিয়েছিলেন। এই অলিম্পিকে যাওয়া নিয়ে হরিচরণ ও ক্ষিতীশের মধ্যে বদানুবাদ হয়। কার্তিক সাহা ক্ষিতীশের বিরুদ্ধে কথা বলেন। সব কিছু শুনে ক্ষিতীশ বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সত্য। ক্ষিতীশকে এখানে অপমান করা হচ্ছে, বোঝাই যাচ্ছে, তাই না? মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি চেয়েছিলেন জুপিটার ভারত সেরা হয়ে উঠুক, তাই সাঁতারুদের উন্নতির জন্য তিনি কঠোর হয়েছিলেন। তিনি বলেন সাঁতারে বাকি পৃথিবী অনেক এগিয়ে গেলেও ভারত অনেক পিছিয়ে রয়েছে। এর কারণ আমাদের দেশে সাঁতারুদের অনুশীলন ও সংযমী জীবনযাপনের অভাব রয়েছে। তিনি নিজে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব ছেড়ে দেন। ক্ষিতীশ সিংহ প্রতিবাদী কণ্ঠে জানান যে ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর নামকরা কিছু ট্রেনারদের নাম দিয়ে তা তিনি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সকলে তাকে বিদ্রূপ করে। ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাঁতারুদের বলে যান যে তিনি আর তাদের ট্রেনার নন, তারা যেন মন দিয়ে সাঁতার করে। 35 বছরের সম্পর্ক ছিন্ন করে ক্ষিতীশ সিংহ বেরিয়ে আসার পর তার শুভাকাঙ্ক্ষী ভেলো তাকে আপলোতে যোগ দিতে বলেন। কত বছরের সম্পর্ক ছিল? 35 বছর। সেই সম্পর্ক ছিন্ন করল কারণ ক্লাবের মানুষজনের তীব্র নিন্দা অপমান। সে সরে এলো, সে ঠিকই কাজ করলো, তাই না? তোমরা কি বলো? দেখো, আর তার শুভাকাঙ্ক্ষী ভেলো তাকে অ্যাপোলোতে যোগ দিতে বলেন। ক্ষিতীশ সিংহের মনে দ্বন্দ্ব তৈরি হয়। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক হলেও সাঁতারু তৈরি ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি তাই চ্যাম্পিয়ন তৈরি করার সংকল্প গ্রহণ করেন। আর ক্ষিতীশ সিংহ ভাবে একজন চ্যাম্পিয়ন তৈরি করতে হবে। মোটামুটি তোমরা তো বুঝতেই পারছো। তাও যদি কোনো সমস্যা থাকে আর একবার শুনলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইবার আমরা পড়ব 4র্থ পরিচ্ছেদ। মন দিয়ে পড়া শুনতে থাকো। নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টার হাঁটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কোনি। সংঘের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিষ্ণুচরণ ধর, যিনি পুরস্কার বিতরণ করবেন। বাজার করে ফেরার পথেই কোনি ক্ষিতীশের চোখে পড়েছিল। তিনি দীর্ঘক্ষণ কোনিকে এক দৃষ্টিতে দেখতে থাকেন। অনেক দেরি করে বাড়ি ফিরে দেখেন স্ত্রী লীলাবতী রেগে গিয়ে রান্না না করে দোকানে চলে গিয়েছে। ক্ষিতীশ নিজেই রান্নার উদ্যোগ শুরু করেন। রান্না চাপিয়ে তিনি আবার পার্কের দিকে যান। তখন কোনিসহ 13 জন প্রতিযোগী ছিল। ক্ষিতীশ বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে যান। তখন ছিল মোট 8 জন প্রতিযোগী। সেখানে সভাপতি হিসাবে বিষ্ণুচরণ ধরকে দেখে ক্ষিতীশ অবাক হন। 8 জনের এই প্রতিযোগিতা শেষ হয়। কোনি পুরস্কার পাওয়ার আশায় বসে থাকে। সেই সময় ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার শেখানোর প্রস্তাব দেন। তাচ্ছিল্যের সঙ্গে কোনি জানায় যে সে গঙ্গায় সাঁতার কাটতে পারে। ক্ষিতীশ শুনতে পান বিষ্ণুচরণ ধর তার বক্তৃতায় শরীরচর্চা এবং খেলাধুলার প্রয়োজনীয়তার কথা বলেছেন। ক্ষিতীশ বক্তৃতা চলাকালীন মাঝে মাঝে তাকে ব্যঙ্গ করে রসিকতা শুরু করেন। বিষ্ণুচরণ ভুলে যাওয়া বক্তৃতার অংশ পিছন থেকে বলে দেন। কোনি প্লাস্টিকের কিট, ব্যাগ ও তোয়ালে পুরস্কার পায়।
সে চলে যাওয়ার সময় ক্ষিতীশ তাকে এক দৃষ্টিতে লক্ষ্য করে। বিষ্ণুচরণ ক্ষিতীশকে ডেকে বলেন যে তিনি আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবেন। ক্ষিতীশকে টাকার বিনিময়ে বক্তৃতা লিখে দিতে বলেন। এইবার আমরা পড়ব পঞ্চম পরিচ্ছেদ সম্পর্কে জানব। রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তা ছিলেন ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। 22টি ছেলে ও 3টি মেয়ে সহ মোট 25 জন প্রতিযোগী ছিল। ক্ষিতীশ ছিলেন রেফারি। ভেলো ক্ষিতীশকে লাল কস্টিউম পরা তুষার ধবল একটি মেয়েকে দেখিয়েছিল, যার সঙ্গে বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস ছিলেন। ট্রেনারের নাম কি? প্রণবেন্দু। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ভেলো ক্ষিতীশকে লাল কস্টিউম পরা তুষার ধবল একটি মেয়েকে দেখিয়েছিল, যার সঙ্গে বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস ছিলেন। এই মেয়েটির পাশেই ছিল পোড়ামাটির কালো পিলসুজের মতো একটি চেহারা। ক্ষিতীশ চিনতে পারেন যে সে কোনি। সরোবরের পূর্ব তীর থেকে কোনির নামে চিৎকার ভেসে আসছিল, যা শেষ অবধি হতাশায় ভেঙে পড়ে। প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম হয় হিয়া মিত্র নামে লাল কস্টিউম পরা মেয়েটি। কোনির দাদা কমল সেখানে উপস্থিত ছিল। সে কোনির সাঁতার দেখে অপ্রতিভ ও অপমানিত হয়। ক্ষিতীশ সিংহ সরাসরি নিজের পরিচয় দিয়ে কোনির দাদাকে প্রস্তাব দেন কোনিকে সাঁতার শেখানোর। কোনির দাদা জানান তারা গরিব, পয়সা খরচ করতে পারবে না। তিনি 7 ভাই বোন ও মাকে নিয়ে শ্যামপুকুরের বস্তিতে থাকেন। বাবা টিবিতে মারা গেছেন। তার নিজের সাঁতারু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক দৈন্যের কারণে তিনি তা হতে পারেননি। ঠিক একই কারণে কোনিকেও সাঁতার শেখানোর সামর্থ্য তার নেই। ক্ষিতীশ সিংহ শুধু পরিবারের সহযোগিতা চেয়ে কোনির দায়িত্ব নিতে চান, এমনকি দরকারে কোনিকে নিজের বাড়িতে রেখেও শেখাতে চান। জুপিটারে শেখানোর ইচ্ছা নিয়ে নিজের রোজগারের কথা ভাবতে শুরু করেন ক্ষিতীশ। এইবার আমরা জানব ষষ্ঠ পরিচ্ছেদ সম্পর্কে। মন দিয়ে পড়া শুনতে থাকো। ক্ষিতীশ সিংহ কোনির বাড়ির দরজায় উপস্থিত হন। মুহূর্তের মধ্যেই কোনিদের পারিবারিক দুরবস্থার ছবি তার চোখে ভেসে ওঠে। একটা ফর্ম তিনি কোনিকে সই করতে বলেন। ইংরেজিতে সইটা করার সময় কোনির থেকে জেনে নেন যে কোনি 5-এ পড়ে। বিকেল 4টের সময় তাকে তোয়ালে কস্টিউম নিয়ে কমল দিঘিতে উপস্থিত হতে বলেন। ঠিক সময় ক্ষিতীশ কোনিকে নিয়ে জুপিটার ক্লাবে উপস্থিত হন এবং সকলের সামনে কোনির প্রশংসা করেন। হরিচরণ কোনি এবং ক্ষিতীশ দুজনকে অপমানের মুখে ঠেলে দিয়ে কোনির ট্রায়াল নিয়ে তাকে ভর্তির কথা জানান। তারপর সুহাস নামে সাঁতারুকে ট্রেনিং দিতে মগ্ন হয়ে যান। ক্ষিতীশ কোনিকে বলেন সুহাসের সাঁতার ভালো করে লক্ষ্য করতে। এরপর কোনি পাশ করার পরও ক্লাবে ভর্তি হতে পারে না অজুহাত দেখিয়ে এবং ক্ষিতীশকে জব্দ করতে চেয়ে তাকে ভর্তি নেওয়া হয় না। খুব রেগে যায় ক্ষিতীশ, চিৎকার করতে শুরু করেন। রাগে তিনি জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে গিয়ে উপস্থিত হন এবং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নকুল মুখার্জিকে বলেন কোনিকে সাঁতার শেখানোর সুযোগ দিতে। ক্ষিতীশ সিংহে জুপিটার ছেড়ে অ্যাপোলোতে যাওয়াটা নিজেদের জয় বলে মনে করে নকুল ক্ষিতীশের শর্তে রাজি হয়ে যায়। সেই রাতে ঠিক ফুলের দ্বন্দ্বে ক্ষিতীশ সিংহের ঘুম আসে না। তার শুভাকাঙ্ক্ষী ভেলো তার কাজকে সমর্থন করলেও ক্ষিতীশ রেগে যান। এবার আমরা জানব সপ্তম পরিচ্ছেদ সম্পর্কে। দেখো, 2 সপ্তাহ হলো কোনির অনুশীলন শুরু হয়েছে। সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ সিংহ তাকে শিখিয়ে দিচ্ছিলেন। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত এই কসরত চলছিল, কিন্তু কোনি
দুদিনের সুহাস্যের মতো স্ট্রোক তুলে নেওয়ার কথা বলেছিল। 2 সপ্তাহে সেটা পারেননি। তাই প্রথম কস্টিউম এবং তারপর 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্টের কথা ক্ষিতীশ বলেন। কি বলেন? 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্টের কথা ক্ষিতীশ বলেন। এই খাবারের বদলে আরও 1 ঘন্টা জলে থাকার কথা হয়। লোভ দেখিয়ে এভাবে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা এবং সময় দুটোকে হারানোর জন্য কনিকে তিনি উৎসাহিত করেন। অমিয়া এবং বেলা কনির সাঁতার দেখে কনিকে নিয়ে তারা দুজনেই আলোচনা করে। অমিয়া বলে যে জুপিটার চলে যাবে এবং অহং প্রকাশ করে বলে যে কনি তার পা ধোয়া জল খাবে। অনুশীলন শেষে বাজার করে বাড়ি ফেরার পথে ক্ষিতীশের সঙ্গে বিষ্টুচরণ ধরের দেখা হয়। বিষ্টুধরের গাড়িতে ওঠার সময় ক্ষিতীশ কনির টিফিনের টাকা দিয়ে কনিকে ঠিক সময় আসার কথা বলে। লীলাবতী বেরিয়ে গিয়েছিলেন, ক্ষিতীশ রান্নার উদ্যোগ নেন। তারপর বিষ্টুধরের সঙ্গে বক্তৃতায় লেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সুইমিং কোচ হিসাবে লড়াইয়ের প্রয়োজন আছে। খেলোয়াড়রা দেশকে পৃথিবীর সামনে গর্বিত করে। উদাহরণ হিসাবে তিনি ব্রাজিলের পেলে বা ইথিওপিয়ার বিকিলারের কথা বলেন। ক্ষিতীশের মতে খেলোয়াড় জীবন ও প্রাণের প্রতীক। তারা সারা পৃথিবীকে প্রেরণা দেন। তাই খেলোয়াড়দের উপযুক্ত অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। বক্তৃতার লেখাগুলি আরও গুছিয়ে দেওয়ার কথা বলেন বিষ্টুচরণ ধর। ক্ষিতীশ সিংহ তাকে একটা চাকরির কথা বলেন। তারপর বক্তৃতা লিখে দিয়ে রান্নার কাজ আবার শুরু করে দেয় ক্ষিতীশ। ইতিমধ্যে অনুশীলনের জন্য কিছু সামগ্রীও বের করেন। লীলাবতী ফিরলে তাকে কনির কথা জানান এবং বলেন তাকে রেখে খাওয়াতে চান। বিকেলে কনি অনুশীলনে আসেনি। পরের দিন দেরি করে আসায় রেগে ক্ষিতীশ তাকে কিছু বলতে যাওয়ার আগেই কনি খাবারের বদলে তার কাছে টাকা চায়। এ ব্যাপারে দুজনের একটা বোঝাপড়া হয়ে যাওয়ার পর হিয়া আর অমিয়র কথা বলে কনিকে উজ্জীবিত করতে চান ক্ষিতীশ সিংহ। ইতিমধ্যে অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্ট নকুল মুখার্জি উপস্থিত হয়ে টাকাওয়ালা একজন প্রেসিডেন্টের প্রয়োজনের কথা বলেন। মুহূর্তে বিষ্টুচরণ ধরের কথা ক্ষিতীশ সিংহের মাথায় আসে। ক্ষিতীশ কনিকে নিয়ে পুনরায় অনুশীলনে ব্যস্ত হন। অমিয়া, বেলা বা হরিচরণ যাতে কনির অনুশীলনের পদ্ধতি জানতে না পারে তাই তিনি কনিকে কাছে ডেকে পরামর্শ দেন। ট্রেনিং শেষে কনিকে তার দাদার কথা জিজ্ঞাসা করতেই কনির মুখ করুণ হয়ে যায়। তার কারণ দাদার অসুখ হয়েছিল। কনি শরীরচর্চা শুরু করার কথা বলে বাজারের কাছে পৌঁছে 1 টাকা দিতে সে আরও 2 টাকা চায়। কনি চাল কেনার জন্যই টাকা চায় শুনে ক্ষিতীশ তাকে টাকা দেন এবং বুঝেও যান যে প্রতিদিন দেওয়া টাকা কি হয়। কিছুক্ষণ পরে ক্ষিতীশ কনিদের বাড়ি হাজির হন। কনির অসুস্থ দাদা কমলের সঙ্গে তার কথা হয়। তার শারীরিক পরিস্থিতির বিষয়ে কথা চলার মাঝে তিনি ক্ষিতীশ সিংহের কাছে কনির বিষয়ে জানতে চায় এবং বলে কনিকে সুতোর কারখানায় কাজে তিনি লাগাতে চান। তবে তিনি জানান যে তিনি চান না কনির সাঁতার বন্ধ হোক। কমল আবেদনের সুরে, নরম সুরের সাথে কনিকে বলেন আবেদনের সুরে কনিকে বলেন, ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছুই নেই। কনির এতে অস্বস্তি ও ভয় হয়। জানে তো কতটা কষ্টের, তাই না? সে তবু ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ে। কারণ কনি জানে দাদা এইভাবে অসুস্থ, আর আমি যদি না কাজ করি তাহলে আমাদের সংসারের খাওয়া দাওয়া এগুলো কি করে হবে। সে সমস্ত কথা ভেবেই কিন্তু কনি মাথা নাড়ে। তো আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।